আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটাতে। আমরা আজকের ক্লাসে পড়বো 52 দিনগুলো এই গল্পটা। গল্প বললে ভুল হবে, এটা একটা আত্মলিপি বেসিক্যালি, যেটা লিখেছেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। তো আমরা আজকে এই যে টপিকটা এটা পড়বো। তো পড়ার আগে আজকের ক্লাসের কেন ডিলে হলো সেটা অনেকে জানতে চাচ্ছিলে, সেটা একটু বলি। কারণ হচ্ছে আজকে তোমাদের নিয়ে একটা ছোট্ট মিটিং ছিল। মিটিংয়ে আমাদের মূলত কথার টপিক ছিল যে আজকে আমরা যে তোমাদের আপকামিং যে ডেজগুলো আছে, অর্থাৎ তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সেই শর্ট সিলেবাসটা কীভাবে কমপ্লিট করবো, আবার তোমরা যারা ফুল কোর্সে অলরেডি ভর্তি হয়ে আছো তাদের সাথে ব্যাপারটা কীরকম হবে। সো ওভারঅল তোমাদের নিয়ে একটা ডিসকাশন হলো। সো ক্লাসের হয়তো বা ডিলে হয়েছে, তার মানে এই না যে তোমাদের কোনো ক্ষতি হয়েছে, কারণ তোমাদের জন্যই আসলে আমাদের এই ডিসকাশনটা ছিল বা মিটিংটা ছিল। সো আজকে তোমরা যে ক্লাসটাতে জয়েন করেছো, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে কে কোথা থেকে ক্লাসটাতে জয়েন করেছো, যাতে আমি বুঝতে পারি যে আমাদের টোটাল যে ক্লাসটা, এই ক্লাসটার পরিসর আসলে কত বড়, বা এই ক্লাসটার বিস্তৃতি বাংলাদেশের কতটুকু পর্যন্ত। আর আমাকে আরেকটা জিনিস একটু জানিও যে তোমরা অনেকে একটা কনসার্ন জানিয়েছো যে ভাইয়া আমাদের কলেজের ক্লাস থাকে, পরীক্ষা থাকে, সো কোন টাইমে ক্লাস নিলে বা পরীক্ষা নিলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়, এই অ্যাপ্রোপ্রিয়েট টাইমটাও আমাকে একটু কমেন্টে জানালে আমার জন্য খুব ভালো হয়। তাহলে আমরা পরবর্তীতে যে রুটিনগুলো সেট করব, সেই রুটিনগুলো সেট করার জন্য আমাদের জন্য খুবই সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি একটু দেখি যে তোমরা কারা কারা আমার সাথে ক্লাসে জয়েন করেছো। দেখা যাক, আমি একটু কমেন্টগুলো চেক করি। আমার সাথে অলরেডি অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছো, পাবনা থেকে, টাঙ্গাইল থেকে, বিভিন্ন জায়গা থেকে। সো আমরা সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে আমরা যে কোনো গল্প বা কবিতা পড়া শুরু করি, তারপর আস্তে আস্তে অর্থগুলো বুঝি। তো আজকের এই টপিকটার ক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাবো। আমরা আগে তোমাদের যে শব্দার্থ বা টিকাগুলো রয়েছে সেগুলো আমরা একটু গো থ্রু করবো, যাতে করে আমাদের পরবর্তীতে যখন হয়তো বা আমরা এই লেখাটা পড়ার সময় হয়তো বা রেনুর নাম বলবো, হয়তো বা শেখ কামালের কথা বলবো, তখন যাতে তোমরা রিলেট করতে পারো এই ব্যক্তি বা এই ব্যক্তিবর্গ আসলে কে বা কারা, তাদের ভূমিকা কি, তাদের রাজনৈতিক প্রেক্ষাপট বা পটভূমি কি, এই ব্যাপারগুলো যাতে তোমরা বুঝতে পারো। এই কারণে আমরা পুরো গল্পটা পড়ার আগে শব্দার্থ দিয়ে শুরু করব। আরেকটা ব্যাপার তোমাদের ফিডব্যাক থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমরা আমার কাছে চেয়েছো যে আমি যাতে ওভারঅল একটা ধারণা দেই যে পুরো ব্যাপারটা আসলে কি, অর্থাৎ একটা মূলভাব যাতে আলোচনা থাকে, এটা আমি দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে যদি নাও শেষ হয় তাহলে পুরো যে গল্পটা বা পুরো যে লেখাটা এটা পড়ানোর পরে আমি তোমাদেরকে এই ধারণাটা দেব। এবং পরবর্তীতে তোমাদেরকে আরেকটা ফিডব্যাক এসেছে, সেই ফিডব্যাকটা হচ্ছে তোমাদেরকে যাতে আমি ইম্পর্টেন্ট লাইন বা ব্যাখ্যাগুলো শুধুমাত্র না বুঝিয়ে তার পাশাপাশি যাতে তোমাদেরকে আমি ওভারঅল যে লেখাগুলো আছে, অর্থাৎ লাইন বাই লাইন যাতে ব্যাখ্যাগুলো দেই। ঠিক আছে? ওকে, সো আমরা আগে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে শব্দার্থগুলো বা টিকাগুলো একটু দেখার চেষ্টা করব। লেটস সি, যাতে করে কি না আমরা বুঝতে পারি যে যখন যার সম্পর্কে কথা বলছি তিনি আসলে কে। দেখতেই পাচ্ছ ওভারঅল লেখাটা বেশ বড়, তাই আমাদের সম্ভবত দুটার বেশি ক্লাস লাগবে। আচ্ছা, সো আমরা প্রথমে এখানে একটু ব্যাখ্যাগুলো বা কে কি করে বা কার কি ভূমিকা সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, সো একটু দ্রুত আগাবো, যেহেতু পুরো ওভারঅল লেখাটা অনেক বড়। আমার ইউজুয়াল যে পেস, অর্থাৎ তোমরা যে পেসের সাথে বা যেই গতিতে আমি কথা বললে তোমরা আসলে ব্যাপারটা বুঝতে পারো এবং নোট ডাউন করতে পারো, তার চেয়ে হালকা একটু স্পিডে পড়াবো, যাতে করে তোমরা দ্রুত ক্লাসটা শেষ করতে পারো। তা না হলে এই ক্লাসটা শেষ করতে 4-5টা ক্লাসও লেগে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, সো অনশন ধর্মঘট মানে কি? অনশন মানে হচ্ছে এখানে একটা বইয়ের মিনিং বলা আছে, আমি তোমাকে সহজ বাংলায় বলি, কারণ বইয়ের মিনিংটা তুমি বই খুললেই দেখতে পাবে। এটা তোমাকে আলাদা করে রিডিং পড়িয়ে দেওয়ার মধ্যে আমার কোনো ক্রেডিট নেই, আর তোমারও এখানে বাড়তি কিছু বোঝার নেই। ঠিক আছে? অনশন মানে হচ্ছে যখন কোনো কিছু না খাওয়া হয়, অর্থাৎ কোনো কিছু একটা দাবি আদায়ের জন্য আমি যদি না খাই কয়েকদিন ধরে টানা আহার বর্জন করি, তখন সে ব্যাপারটাকে অনশন বলা হয়। আর ধর্মঘট মানে এক ধরনের প্রতিবাদ। তো এই অনশন ধর্মঘট বলতে বোঝানো হচ্ছে না খেয়ে কোনো দাবি আদায়ের জন্য একটা প্রতিবাদ জানানো। ঠিক আছে? আচ্ছা, তারপর সুপারিনটেন্ডেন্ট মানে কি আমরা সবাই জানি, তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক বা যিনি হচ্ছে সব কিছু দেখাশোনা করেন। এখানে একটা ছোট্ট বানান ভুল আছে, আমি বানানটা একটু ফিক্স করে দেই যাতে তোমাদেরকে পরবর্তীতে এটা নিয়ে কোনো ঝামেলার মধ্যে পড়তে না হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে এরপরে আমরা মহিউদ্দিনের কথা জানবো, যিনি এই লেখার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। মহিউদ্দিন আহমেদ, তার জীবদ্দশা ছিল 1925 সাল থেকে 1997 সাল পর্যন্ত। তিনি একজন রাজনীতিবিদ। বাংলাদেশের অভ্যুদয়ের পরে, অর্থাৎ বাংলাদেশের যে উত্থান, এই উত্থানের পর বা এই স্বাধীনতার পরে
আগে ও পরে প্রায় সকল রাজনৈতিক আন্দোলনের সাথে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, অর্থাৎ তার অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং রাজনৈতিক কারণে ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে তিনি দীর্ঘকাল জেলখানায় ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন একনিষ্ঠ সহচর ছিলেন এই মহিউদ্দিন। 1979 থেকে 1981 সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা ছিলেন, জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা ছিলেন, ঠিক আছে। তারপরে আচ্ছা, তো রায়ান পারভিন বলছেন যে বাংলা সেকেন্ড পেপার ক্লাস কেন নেওয়া হচ্ছে না। বাংলা সেকেন্ড পেপার ক্লাসও নেওয়া হবে, আমরা চাচ্ছিলাম একবারে পুরোটুকু শেষ করে কিছু দূর এগিয়ে, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপারটা যখন তোমাদের মোটামুটি ভালো আয়ত্তে চলে আসবে তারপরে সেকেন্ড পেপারে যাব। আর শর্ট সিলেবাসের জন্য একটু অপেক্ষা করছিলাম যাতে করে শর্ট সিলেবাসে যা কিছু দেওয়া হয় বাংলা সেকেন্ড পেপারের সেগুলো যাতে আমাদের ইনকমপ্লিট না থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বেলুচি হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তান এই প্রদেশের লোক। পাকিস্তানের বেলুচিস্তান এমন একটা জায়গা যেটাও কিনা কাশ্মীরের মতো স্বাধীনতা চায়। আমরা আরেক দিন যদি কখনো জেনারেল নলেজ নিয়ে কোনো ক্লাস নেই তাহলে এই বেলুচিস্তান নিয়েও একটা বিশাল আলোচনা আমরা কিন্তু করতে পারি। বেলুচিস্তানের কথা যদি আমরা বলি, পাকিস্তানের বেলুচিস্তান হচ্ছে কাশ্মীরের মতো একটা জায়গা, যে জায়গাটাও কাশ্মীরের মতো স্বাধীন হতে চায়। এবং বেলুচিস্তানের মানুষরা সবসময় আফসোস করে এই নিয়ে যে তাদের যদি শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা থাকতো তাহলে হয়তো বা তাদেরকে এতদিন পর্যন্ত পাকিস্তানের অধীনে থাকতে হতো না বা পরাধীন থাকতে হতো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভিক্টোরিয়া পার্ক, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে ঢাকা সদরঘাটে একটা পার্ক আছে যেটার নাম ভিক্টোরিয়া পার্ক। আলাদা করে এটাও বোঝানোর কিছু নাই, এটাও তোমরা বইতে দেখতে পাবা। তো একটা রোগের নাম বলা হয়েছে, রোগটা হচ্ছে প্লুরিসিস। প্লুরিসিস রোগটার কথা অনেকবারই এই লেখার মধ্যে এসেছে এবং এই যে রোগটা, এটা তোমাদের অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা আলাদা করে মার্ক করে রাখবা, কারণ এটা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অবজেক্টিভে প্রশ্ন আসে। তারপরে এরপরে রেনুর কথা বলা হচ্ছে। রেনু হচ্ছে বঙ্গবন্ধুর সহধর্মিণী অর্থাৎ স্ত্রী এবং তার অ্যাকচুয়াল নেম বা তার ফর্মাল নেম হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও দুঃসময়ের একজন অবিচল সাথী, অর্থাৎ তিনি সবসময় তার সাথে ছিলেন। তারপর কথা বলা হচ্ছে নুরুল আমিনের। নুরুল আমিন 1952 সালের ভাষা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের জন্য দায়ী ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন তৎকালীন বা তদানীন্তন মুখ্যমন্ত্রী এবং তার তার অ্যাক্টিভ ডিসিশনের কারণেই তৎকালীন যেই 144 ধারা সেই 144 ধারায় গুলি চালানো হয়েছে, ঠিক আছে। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নুরুল আমিন পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন। এরপরে আমলাতন্ত্র। আমলাতন্ত্র মানে হচ্ছে যে রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীরা কিভাবে কাজ করবে এইটার যে ওভারঅল একটা সিস্টেম বা ওভারঅল যে একটা ব্যুরোক্রেসি, সেই ব্যুরোক্রেসিটাকে বলা হচ্ছে আমলাতন্ত্র। তারপর আব্দুর রশিদ তর্কবাগিস, তিনি হচ্ছেন গণ আজাদি লীগ নেতা। তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অবদান রেখেছেন এবং পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। খয়রাত হোসেন। খয়রাত হোসেন একজন রাজনীতিবিদ। 1938 সাল থেকে 1947 সাল পর্যন্ত নিখিল ভারত মুসলিম লীগের কাউন্সিলর ছিলেন তিনি। পাকিস্তান প্রতিষ্ঠার পর নাজিমুদ্দিন সরকারের গণবিরোধী নীতির প্রতিবাদে 1948-এ তিনি মুসলিম লীগের সাথে সম্পর্ক ত্যাগ করেন, অর্থাৎ তিনি মুসলিম লীগ ত্যাগ করেন। তিনি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আচ্ছা, অনেকেই কমেন্টে লিখছো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ঠিক আছে। তোমাদের এই এনথুজিয়াজমের জন্য তোমাদের অনেক ধন্যবাদ যে তোমরা বেশ একটা স্বাধীনতার চেতনা অনেক উদ্বুদ্ধ, ঠিক আছে। কিন্তু পড়ালেখায় ফেরত আসো, সেটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, খান সাহেব ওসমান আলী নারায়ণগঞ্জের আওয়ামী লীগের তদানীন্তন বিশিষ্ট একজন, তদানীন্তন শব্দটার মানে হচ্ছে তৎকালীন, তো তৎকালীন বিশিষ্ট নেতা। তিনি আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ সভার সদস্য তিনি ছিলেন, অর্থাৎ তিনি MLA ছিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে খন্দকার মোশতাক আহমেদ, তিনি একটা সময় পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই ক্লোজ একজন ছিলেন, কিন্তু পরবর্তীতে খন্দকার মোশতাক আহমেদ যখন ষড়যন্ত্র করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে হত্যাটা করা হয় সেই অ্যাসাসিনেশনে তিনি তার অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, অর্থাৎ এই ষড়যন্ত্রে তিনিও একটা বড় পার্ট ছিলেন, ঠিক আছে। আর ছোট ভাই বলতে এখানে বঙ্গবন্ধুর যে কনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ শেখ নাসেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হাসিনা অথবা হাচু বলতে এখানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান, জ্যেষ্ঠ মানে হচ্ছে বড় সন্তান,
শেখ হাসিনাকে বোঝানো হচ্ছে। আর কামাল বলতে বঙ্গবন্ধুর যে জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ শেখ কামালকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। রেডিওগ্রাম বলতে বেতার বার্তা, আর প্রকোষ্ঠ মানে হচ্ছে ঘর বা কুঠুরি। প্রকোষ্ঠ হচ্ছে আমাদের হৃদয়েরও কিন্তু আলাদা আলাদা প্রকোষ্ঠ আছে, ঠিক আছে, যেটাকে আমরা অলিন্দ বা নিলয় বলি। আচ্ছা, সো আমরা পাঠ পরিচিতিতে চলে এসেছি, অর্থাৎ শব্দার্থ আর টিকা পড়ার যে পার্টটা সেটা আমাদের পড়া শেষ। আমরা এখন আসো একটু শুরু থেকে শুরু করি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অনেকেই কমেন্টে অনেক কিছু বলছো যে খন্দকার মোশতাক আহমেদ 4 নেতা হত্যাকাণ্ডের সাথেও জড়িত ছিল, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো তোমরা এখন পর্যন্ত সব কিছু বুঝতে পারছো আশা করি, কারোরই তেমন কোনো প্রশ্ন দেখতে পারছি না। তাহলে আমরা পরের অংশটাতে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জানবো, এবং বলাই বাহুল্য শেখ মুজিবুর রহমান আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলা জেনারেল নলেজ যে কোনো সাবজেক্টের অবজেক্টিভের জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, এবং তার সম্পর্কে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। অর্থাৎ তার যে জীবনী, তার যে একদম ব্যক্তিগত কিছু তথ্য, যে তথ্যগুলো আমরা যদি জানি এবং মনে রাখতে পারি, এগুলো আমাদেরকে বিভিন্ন সময়ের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো, এই এক্সামগুলোতে ভালো করতে অনেক অনেক সহায়তা করবে, ঠিক আছে। আচ্ছা, সো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির জনক। এটা আশা করি তোমাদেরকে আলাদা করে বোঝানোর কিছু নাই, এটা আমরা ইতোমধ্যেই অনেক অনেকবার শুনেছি এবং এটার পুরো অর্থটাই আমরা আসলে বুঝি। তারপরে তার জন্ম, এইটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে তার জন্ম 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মসাল, এটা আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে রেড মার্ক করে দিচ্ছি, যাতে হচ্ছে তোমরা যখন পড়বে এটা বুঝতে পারো যে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন। পিতার নাম কি? পিতার নাম হচ্ছে লুৎফর রহমান এবং মায়ের নাম হচ্ছে সায়রা খাতুন। আচ্ছা, তারপরে ছাত্রজীবন থেকে তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন। অর্থাৎ আমরা তার জীবনী যদি পড়ি তাহলে আমরা দেখব যে তিনি অনেক কম বয়স থেকে, অনেক ইয়াং এজ থেকেই তিনি এই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করেন। তবে একটি ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি যে শেখ মুজিবুর রহমান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়ালেখা শেষ করতে পারেননি, কারণ একটা আন্দোলনের সাথে যুক্ত থাকার জন্য তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেন, এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে তার সাথে আরও যাদেরকে বহিষ্কার করে তারা মুচলেখা দিয়ে, অর্থাৎ তারা এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে যে তারা ভবিষ্যতে এই ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করবেন না, এটা বলে তারা আবার তাদের যে বহিষ্কারাদেশ সেটাকে প্রত্যাহার করিয়ে নেন, অর্থাৎ তারা আবার সেখানে ফেরত আসেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মসম্মান বোধের কারণে এই মুচলেখাটি দেননি, এবং তার যে বহিষ্কারাদেশটি, এই বহিষ্কারাদেশটি তিনি কিন্তু প্রত্যাহার করেননি। অর্থাৎ এই কারণেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পরবর্তীতে তার যে পড়ালেখাটা, সে পড়ালেখাটা শেষ করতে পারেননি, ঠিক আছে। আচ্ছা, তারপরে 1956 সালে তিনি পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দেশব্যাপী সফরের মাধ্যমে বাঙালি মানুষের মনে বাঙালি জাতীয়তাবাদ ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখেন, এবং 1966 সালের যে 6 দফা, সেই 6 দফা দাবি উত্থাপন করে তিনি বাঙালির যে মুক্তির সনদ, এই মুক্তির সনদটি বোল্ডভাবে, অর্থাৎ খুবই দৃঢ়ভাবে সবার সামনে তুলে ধরেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অর্থাৎ একদম কোনো যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশনে একদম সবাইকে বিট করে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ তখন জয়লাভ করে, এবং পরবর্তীতে দেখা যায় যে পাকিস্তান সরকার, অর্থাৎ সেই মুহূর্তে যারা সরকারি ক্ষমতায় ছিলেন, তারা এই ক্ষমতাটি হস্তান্তর না করার জন্য নানা রকম টালবাহানা শুরু করেন, এবং এই পরিস্থিতিতে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ মানে হচ্ছে সহযোগিতা না করা। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা একটু বলছি, তার আগে এইখানে স্লাইডটা একটু ঠিক করে দিই। আচ্ছা,
সো অসহযোগ মানে হচ্ছে সহযোগিতা না করা। এটা যদি ইংলিশ টার্মটা বলি, এটাকে বলা হয় সিভিল ডিসঅবিডিয়েন্স। সিভিল ডিসঅবিডিয়েন্স মানে হচ্ছে যে তুমি কোনো ধরনের ভাঙচুর করবা না, তুমি কোনো ধরনের সরকারি কোনো কিছুর ক্ষয়ক্ষতি করবা না, বা জানমালের ক্ষয়ক্ষতি করবা না, হরতাল করবা না, ভাঙচুর করবা না, অগ্নিসংযোগ করবা না, কিন্তু সরকার তোমার কাছ থেকে যা কিছু এক্সপেক্ট করে তুমি সেই জিনিসগুলোকে মান্য করবা না। অর্থাৎ তুমি যদি ট্যাক্স না দাও, এবং সেটা যদি অবভিয়াসলি কোনো রিজন থাকে, যদি তুমি সেটা তোমার কোনো প্রতিবাদের রূপ হিসেবে পোর্ট্রে করতে চাও, শোকেস করতে চাও, তখন সেটাকে অসহযোগ আন্দোলন বলে, বা ইংরেজিতে যেটাকে বলা হয় সিভিল ডিসঅবিডিয়েন্স। ঠিক আছে? আচ্ছা, তারপরে 1971 সালের ৭ মার্চ তার একটা ঐতিহাসিক ভাষণে তিনি বাঙালির যে স্বাধীনতা সংগ্রামের একটা ঘোষণা দেন, এবং এই যে ৭ মার্চের ঘোষণাটা, এই যে ৭ মার্চের ভাষণটা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাজনৈতিক ইতিহাসের জন্য। ঠিক আছে? তারপর 1971 সালের 25শে মার্চ কী হয়েছে সেটা আমরা সবাই জানি, এখানে আলাদা করে এটার ব্যাখ্যা আমি আর দিলাম না। পরবর্তীতে 1971 সালের 25 মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এখানে তোমাদেরকে জানিয়ে রাখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে কিন্তু এই ইনফরমেশনটা ছিল যে তাকে গ্রেফতার করা হতে পারে অথবা তাকে হত্যাও করা হতে পারে। তারপরেও তিনি কিন্তু পালিয়ে যাননি, কারণ তিনি মনে করেছেন যদি তাকে হত্যাও করা হয়, তার সেই হত্যাকাণ্ডের বিনিময়ে, অর্থাৎ তার প্রাণের বিনিময় হলেও বাঙালি জাতি জেগে উঠবে, এবং বাঙালি তার এই যে মৃত্যু, তার প্রতিশোধ নেওয়ার জন্য হলেও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করবে। অর্থাৎ তিনি নিজের জীবনকে বাজি রেখেছিলেন, এবং সব রকম সুযোগ থাকা সত্ত্বেও তিনি তার যে ধানমন্ডির বাসভবন সেখান থেকে তিনি পালিয়ে যাননি, এবং তাকে গ্রেফতার করার আগেই তিনি বাঙালির যে স্বাধীনতার ঘোষণাটি, সেই স্বাধীনতার ঘোষণাটি দিয়ে দেন। তারপর এই যে এখানে বলা হচ্ছে যে 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানে গ্রেফতার অবস্থায় ছিলেন, তাকে হত্যা করার সাহস পাকিস্তান আসলে পায় নাই, কারণ হচ্ছে তখন যে বৈশ্বিক যে পরাশক্তিগুলো ছিল, আমরা যদি স্পেসিফিকভাবে বলি, সোভিয়েত ইউনিয়নের একদম ডিরেক্ট প্রেশার ছিল পাকিস্তানের উপর, যে কারণে তারা আসলে শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে সাহস পায় নাই। কারণ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তাদের যে নৌবহর ছিল, সেই নৌবহর নিয়ে অলরেডি বাংলাদেশের এই যে যুদ্ধ, এই যুদ্ধে পার্টিসিপেট করতে পাঠিয়েছিল। অর্থাৎ তাদের যে নৌবহরটি, সেই নৌবহরটি প্রস্তুত ছিল, যদি এমন কোনো সিচুয়েশন হয় যে তাদেরকে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে ইন্টারভেইন করা লাগবে, তাহলে তারা সেটার জন্য প্রস্তুত ছিল। এবং এইখানে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এমন একটা সময়ের কথা বলছি যে সময়টা হচ্ছে স্নায়ুযুদ্ধ চলছে। অর্থাৎ পুরো পৃথিবীতে দুটো পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তারা তাদের ক্ষমতার যে বৃদ্ধি, সে বৃদ্ধি নিয়ে প্রতিনিয়ত প্রতিযোগিতা করছে। এবং তারা একটা গুরুত্বপূর্ণ টার্ম, এটা তোমাদেরকে বলে রাখি, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়ছে। প্রক্সি ওয়ারটা হচ্ছে এরকম যে তারা সরাসরি যুদ্ধ না করেও কোনো জায়গায় যদি যুদ্ধ বা সংঘাত চলে, সেখানে তারা দেখা যায় যে একটা যুদ্ধ মানেই তো দুইটা আলাদা আলাদা পক্ষ। তখন দেখা যেত যে সোভিয়েত ইউনিয়ন একটা পক্ষকে সাহায্য করতো, আর যুক্তরাষ্ট্র বা আমেরিকা আরেকটা পক্ষকে সহায়তা করতো। অর্থাৎ এভাবে তারা কিন্তু প্রক্সি ওয়ার চালাতো। সো এই ব্যাপারগুলোর মাধ্যমেই দেখা যেত যে এই যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধেও কিন্তু আমেরিকা এবং চীন তারা সাহায্য করেছিল কাকে? তারা সাহায্য করেছিল পাকিস্তানকে, তারা পাকিস্তানের পক্ষে ছিল। এবং অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে ভারত আর রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমাদের পক্ষে ছিল। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে ওকে, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের 10 জানুয়ারি তিনি দেশে ফেরেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বে ব্রতী হন। অর্থাৎ শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি পর্যন্ত তিনি পাকিস্তানে গ্রেফতার ছিলেন। অর্থাৎ 1971 সালের 26 মার্চ তাকে যে গ্রেফতার করা হয়, তিনি এতদিন পর্যন্ত আটক ছিলেন। ঠিক আছে? তারপরে বঙ্গবন্ধুই প্রথম বাঙালি যিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন। 1972 সালে তিনি জুলিও কুরি পদকে ভূষিত হন। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জন্য, এটা আমি একটু রেড মার্ক করে দেই। ঠিক আছে? এরপরে তিনি কবে নিহত হন এটা আশা করি তোমরা সবাই মনে রাখতে পারবে, তারপর একটু রেড মার্ক করে দেই। এটা হচ্ছে 1975 সালের 15ই আগস্ট। ঠিক আছে? 1975 সালের 15ই আগস্ট। আচ্ছা, তারপরে
এখন আমরা মূল পাঠে চলে এসেছি এবং তোমরা এতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যা যা আমরা কিছু বললাম একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব, আর যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি এই যে টোটাল লেখাটা এই আত্মলিপিটা পড়ানো শুরু করে দেব। এবং এবং আচ্ছা, কে যেন বললো জুম করতে, আমার তো মনে হয় ঠিকঠাক দেখা যাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে তোমার মোবাইলের রোটেট অপশনটা, তুমি তোমার মোবাইলে রোটেট অপশনটা প্রেস করে হচ্ছে এটাকে ফুল স্ক্রিন করো, তাহলে তুমি পাবা। ঠিক আছে, দেখো তো এখানে দেখা যায় কিনা। আচ্ছা, এই যে এইখানে যে দেখা যাচ্ছে না, এইখানে দেখো, এইখানে একটা অপশন পাবা, এই অপশনটা ক্লিক করলেই এই যে ফুল স্ক্রিন হয়ে গেল, দেখা যাচ্ছে এই যে ফুল স্ক্রিন হয়ে গেল না। এইভাবে তোমরা দেখবা, তাহলে তোমাদের কাছে লেখাটা আর ছোট মনে হবে না। ওকে, এখন আমি ফুল স্ক্রিন থেকে বের হতে পারছি না। ডান ডান ডান। আচ্ছা, মাহমুদ হাসান বলেছে এর আগে অনেক প্রশ্ন করেছি, প্রশ্নগুলা কই আমি তো দেখতে পাচ্ছি না। ওকে, সামরিক বাহিনী কি? সামরিক বাহিনী হচ্ছে আর্মি। অনেকে অনেক প্রশ্ন করছো, একটু প্রশ্নগুলো আমাকে লিখে জানাতে থাকো, আমি একটু দেখি যে কার কি প্রশ্ন আছে। ওকে, একজন আমাকে প্রশ্ন করেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ের নাম কি? শেখ হাসিনা এবং শেখ রেহানা। এটা তো জানা উচিত বাংলাদেশের নাগরিক হিসেবে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে তোমরা চেনো না? আচ্ছা, সো অনেকগুলো প্রশ্ন এসেছে। দেখি আমি প্রশ্নগুলো আরেকবার। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া জুলিও কুরি, এই যে এইটা নিয়ে কোশ্চেন করেছে ভাইয়া, 1972 সালে তিনি জুলিও কুরি পদকে ভূষিত হন, এই জুলিও কুরি পুরস্কারটা আসলে কি? সো জুলিও কুরি পুরস্কারটা হচ্ছে যারা সাম্রাজ্য বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা অ্যাক্টিভেশন চালায় বা হচ্ছে কোনো কার্যক্রম পরিচালনা করে, তারাই হচ্ছে এই পুরস্কারটাতে ভূষিত হন। অনেকটা নোবেল শান্তি পুরস্কারের মতো, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার জন্য এই জুলিও কুরি পুরস্কারটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছেন। এবং এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা দুজন বিজ্ঞানী দম্পতির যে ডোনেশন, সেই ডোনেশনের বা তাদের নাম অঙ্কন করে এটা পরিচালনা করা হয়। একজন নাম হচ্ছে পিয়েরে কুরি, আরেকজনের নাম হচ্ছে জুলিও কুরি। ঠিক আছে, আচ্ছা, সো আর যদি কোনো প্রশ্ন থাকে একটু দেখি। আচ্ছা, তোমরা এত ভালো যে অনেকেই অনেকের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছ, এটা খুবই ভালো একটা ব্যাপার। সাদমান সাকিব বলছে নরসাং কি? নরসাং মানে কি জানি না, নরসাত মানে হচ্ছে ভেস্তে দেওয়া, ডেস্ট্রয় করে দেওয়া। আচ্ছা, প্রথম প্রহর মানে কি? ইফতেখার রুবাই বলছে প্রথম প্রহর মানে হচ্ছে একদম প্রথম আওয়ার, ফার্স্ট আওয়ার। তার মানে হচ্ছে আমরা যদি ইংরেজি সাল গণনায় যাই, দেখা যায় যে রাত 12টা পার হলেই কিন্তু কি হয়, একটা দিন শেষ হয়ে যায়, তাই তো? তো ওই যে পরের দিনটা যে শুরু হয়, ওই পরের দিনটা শুরুটাকেই বলা হয় প্রথম প্রহর, বুঝছো? আচ্ছা, সো আর তেমন কোনো প্রশ্ন নাই। আমাকে একজন প্রশ্ন করেছে ভাইয়া MLA কি? MLA হচ্ছে যারা এমপি তাদেরকে MLA বলা হতো। আচ্ছা, মেহেদি হাসান বলছে আধা সামরিক বাহিনী কি? মানে মনে করো যারা হচ্ছে পুরোপুরি যুদ্ধের জন্য ট্রেন না, যুদ্ধের জন্য যারা পুরোপুরি প্রশিক্ষিত না, তাদেরকে আধা সামরিক বাহিনী বলা হয়। যেমন মনে করো বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় যে আনসার হচ্ছে একটা আধা সামরিক বাহিনী। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে মূল পাঠটা পড়া শুরু করি। মোটামুটি সবার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি বলে আমার বিশ্বাস। একটু পানি খেয়ে পড়া শুরু করি, বেশ বড় একটা পড়ালেখা।
এদিকে আচ্ছা আরেকটা জিনিস একটু বলি, শোনো, একটু তোমাদের এখানে ফিডব্যাক দিও। তোমাদের ফিডব্যাক অ্যান্ড ডিসকাশনটা খুবই গুরুত্বপূর্ণ পড়ালেখার সামনে এগোনোর জন্য এবং ইফেক্টিভভাবে পড়ালেখা করার জন্য। আমি একটা জিনিস করতে পারতাম, সেটা হচ্ছে তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট যে লাইনগুলা অথবা কনফিউজিং যে লাইনগুলা সেগুলো আমি ব্যাখ্যা দিতে পারতাম, অথবা আরেকটা জিনিস করতে পারতাম, সেটা হচ্ছে একদম লাইন বাই লাইন ব্যাখ্যা দিতে পারতাম, যেটা হচ্ছে তোমাদের ফিডব্যাকের জন্য। কিন্তু দেখো এখন যদি স্লাইডটা দেখো, একদম লাইন বাই লাইনই কিন্তু এখানে তোলা হয়েছে, ঠিক আছে? সো আমরা লাইন বাই লাইন পড়বো, কিন্তু প্রত্যেকটা লাইনের কিন্তু ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যে লাইনগুলো সহজবোধ্য, যে লাইনগুলো বুঝতে আমার কোনো কনফিউশন হবে না, সেই লাইনগুলোর কিন্তু আমরা আলাদা করে কোনো ব্যাখ্যা দিব না, যাতে আমরা দ্রুত একটু এগোতে পারি, ঠিক আছে? সো এটাতে যদি সবাই অ্যাগ্রিড হও, তাহলে আমরা পড়ালেখাটা শুরু করতে পারি। নাকি তোমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা চাও? যে এদিকে জেল, মানে মনে করো এভাবে পড়াবো যে এদিকে জেলের ভেতর আমরা দুজন প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য, তার মানে জেলের ভেতর মানে হচ্ছে জেলের যেই শিক সেটার এই পাশে মানে ভেতরে, আর আমরা দুজন মানে হচ্ছে আমি আর মহিউদ্দিন, ঠিক আছে? তারপর হচ্ছে প্রস্তুত হচ্ছিলাম মানে হচ্ছিলাম রেডি হচ্ছিলাম, অনশন মানে হচ্ছে খাবার না খেয়ে বসে থাকা, আর ধর্মঘট মানে হচ্ছে একটা আন্দোলন। এইভাবে বলবো নাকি হচ্ছে ইম্পর্টেন্ট বা কনফিউজিং লাইনগুলো ব্যাখ্যা করব? আচ্ছা, সো অনেকেই বলছে পুরোটা পড়ান ভাইয়া। পুরোটা যদি পড়াই তোমাদের এই লেখাটা পড়ানোর জন্য 12টা ক্লাস লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়াটা শুরু করি। এদিকে জেলের ভেতর আমরা দুজন প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য। আমরা আলোচনা করে ঠিক করেছি যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না। অর্থাৎ বঙ্গবন্ধু বলছেন যে যে কোনো কিছুর বিনিময় হোক, তারা তাদের দাবি যদি পালন করা না হয় তাহলে তারা এই যে অনশন, সেই অনশন থেকে বেরিয়ে আসবেন না, অর্থাৎ তারা কোনো কিছু খাবেন না। এবং তারা এতটাই তাদের এই যে ডিসিশন সেখানে ডিটারমাইন্ড, তারা মনে করেন এই পথে যদি মৃত্যু এসে থাকে তবে তাই হবে। জেল কর্তৃপক্ষ, বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট আমির সাহেব, আচ্ছা এইটা তোমাদের অবজেক্টিভের জন্য একটু ইম্পর্টেন্ট, আমি তোমাদের জন্য এটা রেড মার্ক করে দেই। অর্থাৎ জেলের তত্ত্বাবধায়ক আমির হোসেন সাহেব, অনেক সময় এটা প্রশ্ন আসে যে জেলের তত্ত্বাবধায়কের নাম কি ছিল। সো আমির হোসেন সাহেবও তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মুখলেসুর রহমান সাহেব, এবং রাজবন্দীদের জন্য আলাদা যিনি ডেপুটি জেলার হিসেবে নিযুক্ত ছিলেন তার নাম হচ্ছে মোখলেসুর রহমান সাহেব, ঠিক আছে? তার নামটাও আমরা মার্ক করে দিই, তবে একটু অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট দেখে এটা একটু ব্লু মার্ক করলাম। আমাদের বোঝাতে অনেক চেষ্টা করলেন। আমরা তাদের বললাম আপনাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছু নাই, বা আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আর আমরা সেই জন্য অনশন করছি না। তার মানে এই না যে আপনারা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন বা মিসবিহেভ করেছেন দেখে আমরা অনশন করছি, ব্যাপারটা এরকম না। আমাদের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদটা হচ্ছে মূলত সরকারের বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে কিংবা ক্ষমতাবানের বিরুদ্ধে, যারা কিনা বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে আটক রাখছে। তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছি। এতদিন জেল খাটলাম, আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই, আর আমরা জানি যে সরকারের হুকুমেই আপনাদের চলতে হয়। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন এই যে আপনারা আমাদের এখানে আটকে রাখছেন, এটা আসলে আপনাদের নিজস্ব কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য না, এই ব্যাপারটা আপনারা করছেন একান্তই আপনাদের চাকরির খাতিরে। এই ব্যাপারটা আমরা বুঝি, এই কারণে আমাদের প্রতিবাদটা আসলে আপনাদের বিরুদ্ধে নয়, বরঞ্চ আমাদের প্রতিবাদটা হচ্ছে সরকারের বিরুদ্ধে, কিংবা এই ডিসিশনটা যারা আপনাদের উপর ইম্পোজ করেছে, যে ডিসিশনের কারণে আমরা এখানে আটক রয়েছি, তাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ, এবং তাদের এই বিনা বিচারে আমাদের যে আটকে রেখেছে এই ডিসিশনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ঠিক আছে? তারপরে 15ই ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো, এই কথা বলে যে আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। আমি যখন জেল গেটে পৌঁছালাম দেখি একটু পরে মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে। কয়েক মিনিট পরে আমার মালপত্র, কাপড় চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির। জমাদার মানে হচ্ছে যিনি জিনিসপত্র জমা রাখেন, ঠিক আছে? এইটাও তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, এটাও একটু মার্ক করে দেই। আর ডেটটা মনে রাখবে, ডেটটাও ইম্পর্টেন্ট, ডেটটাও মার্ক করে দিলাম। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন ব্যাপার কি? কর্তৃপক্ষ বলল আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে।
জিজ্ঞাসা করলাম কোন জেলে, কেউ কিছু বলেন না। এদিকে আর্মড পুলিশ আইবি অফিসার প্রস্তুত হয়ে আছে, খবর চাপা থাকে না। একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে, দুইজনকেই এক জেলে পাঠানো হচ্ছে। তখন 9টা বেজে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে, সেই জাহাজ আমাদেরকে ধরতে হবে। এই টাইমগুলো আমরা কিন্তু আলাদা করে মনে রাখবো, ঠিক আছে। এই টাইম থেকেও অনেক সময় প্রশ্ন এসে থাকে। আমরা একটু এই যে টাইমগুলো রয়েছে এই টাইমগুলো তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয়। তখন 9টা বেজে গেছে, আর 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে এবং সেই জাহাজটা ধরতে হবে। আচ্ছা, এই যে এটাও মার্ক করে দিলাম। 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে, সেই জাহাজ আমাদেরকে ধরতে হবে। আমি দেরি করতে শুরু করলাম, কারণ তা না হলে কেউই জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বেশ কৌশলী বা বেশ স্ট্র্যাটেজিক আচরণ করলেন তখন। অর্থাৎ তিনি ইচ্ছে করে নানান রকমভাবে দেরি করছেন, কারণ তাদেরকে এখন যেই জেলে তারা আছেন সেখান থেকে যদি কারোর জানা বাদেই ফরিদপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়, পরবর্তীতে আন্দোলন পরিচালনা করতে অথবা তাদের সাথে যোগাযোগ করতে কিন্তু বেশ অসুবিধা হতে পারে। এই কারণেই তিনি এই ব্যাপারটা চেষ্টা করছেন যে তিনি যত পারা যায় দেরি করার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি বারবার চেষ্টা করছেন তার দলের কিংবা তার পক্ষের লোকজনদের সাথে কমিউনিকেট করার বা যোগাযোগ করার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা, কমেন্টে অনেকে বলছো, অনেকে না, মাসুম বিল্লাই কয়েকশো কমেন্ট করেছে যে পুরোটা সারাংশ আগে দিয়ে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেই লেখাটা, যে আত্মলিপিটা পড়াচ্ছি তোমাদেরকে, এটা এমন কোনো গল্প বা কবিতা না যেটার মূল ভাব বা সারাংশ আলাদা কিছু একটা হবে, ঠিক আছে। এইটা হচ্ছে অন দ্য গোতে, তুমি যখন অন দ্য গোতে যাবে, অর্থাৎ একটা একটা লাইন করে পড়লে তুমি বুঝবে। এটা তো একটা ডায়েরির মতো অনেকটা, বুঝছো। সো এইখানে তোমাকে আলাদা পুরো মূল ভাবটা বুঝিয়ে দেওয়ার মতো অ্যাকচুয়ালি কিছু নাই। তারপরে যদি তুমি মূল ভাব জানতে চাও তাহলে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জেলে আটক ছিলেন, সেই জেল আটকের শেষ কিছুদিনে তিনি কী ধরনের স্ট্র্যাটেজিক কার্যক্রম করেছেন বা কাজকর্ম করেছেন, যার কারণে কিনা জেল কর্তৃপক্ষ কিংবা সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল, মূলত সেটা নিয়েই তার এই লেখাটা বা এটা নিয়েই তার এই লেখার পোর্শনটা, ঠিক আছে। এটাই তোমার জন্য, কার জন্য যেন, মাসুম বিল্লার জন্য এটাই হচ্ছে সামারিটা, ঠিক আছে। তারপরে ওকে, তারপর দেখি। প্রথমে আমার বইগুলো এক এক করে মেলাতে শুরু করলাম, তারপর কাপড়গুলো। তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করছেন। হিসাব নিকাশ, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে, দেরি করতে করতে 10টা বাজিয়ে ফেললাম। অর্থাৎ দেখো মজার ব্যাপার, সেটা হচ্ছে জাহাজ ছাড়বে 11টায় নারায়ণগঞ্জ থেকে, আর শেখ মুজিবুর রহমান নিজের কাজ যে ডিলে করতে করতে 10টা বাজিয়ে ফেলেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রওনা করতে আরও আধা ঘন্টা সময় লাগিয়ে দিলাম, তার মানে 10:30টা তিনি এখানেই বাজিয়ে ফেললেন। আর্মড পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল। সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জ ছিল এবং সে একজন বেলুচি ভদ্রলোক, অর্থাৎ তার যে জন্মস্থান সেটা হচ্ছে বেলুচিস্তানে। আমাকে খুবই ভালোবাসতো এবং শ্রদ্ধা করতো। আমাকে দেখেই বলে বসলো, ইয়ে কিয়া বাত হ্যায়, আপ জেলখানা মে। আমি বললাম কিসমত, তার মানে আমি বললাম ভাগ্য, আর কিছুই বললাম না। আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে, অর্থাৎ আমাদের জন্য যে ঘোড়ার গাড়িটা আনা হয়েছে সেটার বাইরে থেকে দেখা যায় না আর ভেতর থেকেও দেখা যায় না। গাড়ির ভেতর জানালা উঠিয়ে ও দরজার কপাট বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ একদম কঠোর গোপনীয়তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জেলখানা সেটা স্থানান্তর করার একটা চেষ্টা করা হচ্ছে। তারপরে আচ্ছা, সো অনেকে কমেন্টে লিখছো যে এটা কোন সালের 15ই ফেব্রুয়ারি। তোমরা যদি দেখো এটা কোন সালের 15ই ফেব্রুয়ারি, এইখানে তোমাদের যে টোটাল রাইট আপটা এই আর্টিকেলের নামেই আছে যে এটা কোন সাল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি। এটা কিন্তু একটা দিনলিপি বা এটা কিন্তু একটা আত্মলিপি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সময়টা কিভাবে তিনি কাটিয়েছেন সেটা দিয়ে কিন্তু একটা ওভারঅল বর্ণনা তিনি দিয়েছেন। দুইজন ভেতরেই আমাদের সাথে বসলো, আরেকজন গাড়িতে, অন্যরা পেছন পেছন ভিক্টোরিয়া পার্কের পাশের রোড দিয়ে চলল।
সেখানে গিয়ে দেখি পূর্বেই একজন আর্মড পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে। তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল। আমরা আস্তে আস্তে নামলাম ও উঠলাম। অর্থাৎ শেখ মুজিবুর রহমান এখানেও যতটুকু পারা যায় দেরি করার চেষ্টা করছেন, ডিলে করার চেষ্টা করছেন। কোনো চেনা লোকের সাথে দেখা হলো না, কিন্তু তার যেটা প্ল্যান ছিল পরিচিত কারোর সাথে কমিউনিকেট করে এটা জানানো যে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হচ্ছে, এই ব্যাপারটা তিনি করতে পারলেন না। অর্থাৎ তার যে প্ল্যানটা, সেই প্ল্যানটা কিছুটা ব্যর্থ হয়েছে বলে আপাতভাবে মনে হচ্ছে। যদিও এদিক ওদিক অনেকবার তাকিয়েছিলাম, ট্যাক্সি তাড়াতাড়ি চালাতে বলল। অর্থাৎ এই যে তার সাথে যারা ছিলেন, তাকে যারা কিনা প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন বা তার সাথে যারা যাচ্ছেন, তারা ট্যাক্সি ড্রাইভারকে বললেন যে ট্যাক্সিটা যাতে দ্রুত চালানো হয়। শেখ মুজিবুর রহমান কিন্তু দ্রুত যেতে চাচ্ছিলেনই না। তিনি ট্যাক্সিওয়ালাকে বললেন বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান এই যে সকাল থেকে যে কারণে ইচ্ছে করে দেরি করছিলেন, তার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। অর্থাৎ তার যে প্ল্যানটা, সেটা আংশিকভাবে ফলপ্রসূ হয়েছে বা সফল হয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা, তারপরে এখন উপায় কোথায় আমাদের নিয়ে যাবে? রাত 1টায় আরেকটা জাহাজ ছাড়বে, আমাদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা একটু মার্ক করে দেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাস্তার মধ্যে কোথায় নিয়ে যাওয়া হবে চিন্তা করে শেষমেশ নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো। ওপরওয়ালাদের টেলিফোন করলো এবং হুকুম নিল থানায় রাখতে। আমাদের পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে কিন্তু সিকিউর একটা জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে, জনসমক্ষ থেকে দূরে, অর্থাৎ বাইরের লোকজন যাতে তার সাথে কমিউনিকেট করতে না পারে। তারপরে রাত 11টায় আমরা স্টেশনে আসলাম, জাহাজ ঘাটেই ছিল। আমরা উঠে পড়লাম। জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করলো। রাত 1টার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম। বললাম জীবনে আর দেখা না হতেও পারে, সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়। দুঃখ আমার নাই, একদিন মরতেই হবে। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। এই অংশটা গ্রিন মার্ক করা, কারণ এখান থেকে তোমাদের জন্য অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাসির আহমেদ প্রশ্ন করেছে বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। এর মানে হচ্ছে ড্রাইভারকে সাবধানে চালাতে বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট করে তিনি মরতে চান না। ঠিক আছে? মন্দিরা একটা রুট প্ল্যান বলছে অলরেডি। মেইন জেল থেকে নারায়ণগঞ্জ, জাহাজঘাট, নারায়ণগঞ্জ, সেখান থেকে নারায়ণগঞ্জ থানা, আবার নারায়ণগঞ্জ, জাহাজঘাট, গোয়ালন্দ ঘাট, ফরিদপুর জেল। ওকে, নুরজাহান খানম বলছে ওপরওয়ালা মানে কারা? ওপরওয়ালা মানে হচ্ছে কর্তৃপক্ষ, জেল কর্তৃপক্ষের উপরে যারা আছে, অর্থাৎ ক্ষমতা যারা ছিলেন তারা। এখানে আলাদা করে শেখ মুজিবুর রহমান মেনশন করেন নাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে জান্নাতুল মাওয়া তোহা বলছে জীবনে আর দেখা নাও হতে পারে, বিদায় পৃথিবী। ঠিক আছে। তারপর বাবার কাল মানে কি এটা বলা হচ্ছে, বাবা মানে ইয়াবা না, বাবা বলতে এখানে বলা হচ্ছে যে পিতৃপ্রদত্ত তার যে জীবনটা রয়েছে, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাটলিস্ট রোড অ্যাক্সিডেন্ট করে খোয়াতে চান নাই, এটাই বলা হচ্ছে। এটা তো একটা সহজ লাইন, এটা নিয়ে তোমরা এত কনফিউজড কেন? আচ্ছা, সো জীবনে আর দেখা নাও হতে পারে, বিদায় পৃথিবী, সকল যেন আমাকে ক্ষমা করে দেয়, দুঃখ আমার নাই, একদিন মরতেই হবে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। শেখ মুজিবুর রহমান এমনটাই মনে করছিলেন। তারপরে জাহাজ ছেড়ে দিল, আমরা বিছানা পেতে শুয়ে পড়লাম। সকালে দুইজনে পরামর্শ করে ঠিক করলাম, অর্থাৎ আমি আর মহিউদ্দিন মিলে পরামর্শ করে ঠিক করলাম জাহাজে অনশন করি কি করে। আমাদের জেলে নিতে হবে অনশন শুরু করার আগে। সমস্ত দিন জাহাজ চলল, রাতে গোয়ালন্দ ঘাটে পৌঁছালাম। আচ্ছা, সো এইটাও তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, এটাও তোমাদের জন্য আমি মার্ক করে দিচ্ছি, যাতে কিনা তোমরা এই জিনিসটাও পড়ার সময় আরেকবার দেখে নিতে পারো বা মনে রাখতে পারো। ঠিক আছে? সেখান থেকে ট্রেনে রাত 4টায় ফরিদপুরে পৌঁছালাম। রাত কয়টায়? সেখান থেকে ট্রেনে রাত 4টায় ফরিদপুরে পৌঁছালাম। রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করলো না, অর্থাৎ তারা ওয়ার্কিং আওয়ারের বাইরে আসলে কাজ করে না, অফিস আওয়ারের বাইরে জেল কর্তৃপক্ষ তাদেরকে গ্রহণ করলো না। বুঝছো?
মানে তারা বলছে যে সকাল হোক, সকাল হলে আমরা এই যে আসামি তাদেরকে বুঝে নিব। আচ্ছা, আমরা দুইজনে জেল সিপাহীদের ব্যারাকের বারান্দায় কাটালাম। সকালবেলা সুবেদার সাহেবকে বললাম, জেল অফিসাররা না আসলে তো আমাদেরকে জেলে নেওয়া হবে না, চলেন কিছু নাস্তা করে আসি। শেখ মুজিবুর রহমান আসলে যে নাস্তা করতে চাচ্ছিলেন ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান চাচ্ছিলেন একটু বাইরে বেরোতে, যাতে পরিচিত কারোর সাথে যদি দেখা হয় তিনি তাদেরকে জানাতে পারেন যে তিনি এই মুহূর্তে ফরিদপুর জেলে অবস্থান করছেন এবং তিনি ও মহিউদ্দিন যে অনশন করার পরিকল্পনা করছেন এই পরিকল্পনাটা সম্পর্কেও তারা জানাতে পারে, যাতে করে এমন যদি হয় যে শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন অনশনের কারণে মৃত্যুবরণ যদি তাদের করতে হয়, জেল কর্তৃপক্ষ যাতে এটা বলে চালিয়ে দিতে না পারে যে এটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল বা এইটা কোনো ধরনের এটা কোনো হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে তারা মারা গেছেন, এমনটা যাতে তারা বলে চালিয়ে দিতে না পারে। এই কারণেই শেখ মুজিবুর রহমান বারবার চাচ্ছিলেন এইটা বলতে বাইরের মানুষজনকে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যারা সতীর্থ ছিল বা তার দলের যারা লোক ছিল তাদেরকে এটা জানাতে যে তিনি আসলে অনশন করতে যাচ্ছেন বা তিনি কর্তৃপক্ষের সাথে একটা প্রতিবাদী অবস্থানে যেতে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা। সো দেখি তোমাদের একটু কমেন্ট থাকলে তোমরা আমাকে ঝটপট লিখে জানাও তো, আমি একটু দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা। ওকে, ওকে। সো অনেকে বলছে যে সাউন্ড নাই, সাউন্ড নাই ব্যাপারটা এরকম না, তোমাদেরকে আমি কমেন্ট করার সুযোগ দিয়ে গেছিলাম, ঠিক আছে, যাতে তোমরা কমেন্ট করো। আর কমেন্ট লেখার সময় যাতে তোমাদের কোনো মেন্টাল ডিস্ট্রাকশন না হয় এই জন্য আমি একটু চুপ ছিলাম, ঠিক আছে, পানি খাচ্ছিলাম, যাই হোক। সো তারপরে দেখি, এখন তো সাউন্ড আছে তাই না? এখন কি সাউন্ড আছে? একটু আমাকে কমেন্টে লিখে জানাও তো দেখি সাউন্ড কি ক্লিয়ার কিনা। আচ্ছা আচ্ছা, সো সাউন্ড এখন ক্লিয়ার আছে, তাহলে আমরা আবার স্টার্ট করতে পারি। তো জেলে অফিসে না আসলে তো আমাদের জেলে নেবে না, চলেন কিছু নাস্তা করে আসি, ঠিক আছে, এটা শেখ মুজিবুর রহমান তার সাথে যারা ছিলেন তাদেরকে বললেন। তারপর দেখি, আচ্ছা, সো তারপরে নাস্তা খাবার ইচ্ছা আমাদের নাই, তবে যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে আমরা ফরিদপুর জেলে আছি এবং অনশন ধর্মঘট করছি। দেখছো, এই জিনিসটাই কিন্তু তোমাদেরকে এতক্ষণ আমি বলছিলাম যে যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে তিনি তাদের যে কর্মসূচি এই কর্মসূচিটা জানাতে পারবেন অ্যাটলিস্ট। এই কারণেই তিনি আসলে দেরি করার চেষ্টা করছেন বা এই কারণেই তিনি বারবার বাইরে বেরোতে চাচ্ছেন, বাইরের মানুষজনের সাথে কমিউনিকেট করার ট্রাই করছেন। আধা ঘন্টা দেরি করলাম, আধা ঘন্টা দেরি করলাম, কাউকে দেখি না চায়ের দোকানে। আচ্ছা, কে যেন বললো যে ভাই এখানে মহিউদ্দিন কি দুইজন? না, মহিউদ্দিন একজনই, একজনেরই অনেক অবদান, তো ওই জন্য তোমার কাছে দুজন মনে হচ্ছে। আচ্ছা, সো আধা ঘন্টা দেরি করলাম, কাউকে দেখি না চায়ের দোকানের, কাউকে দেখি না চায়ের দোকানের সাথে। সো চায়ের দোকানের মালিক এসেছে, তাকে আমি আমার নাম বললাম এবং খবর দিতে বললাম আমার সহকর্মীদেরকে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি
আমরা জেলের দিকে রওনা করেছি। এমন সময় আওয়ামী লীগের এক কর্মী, তার নামও মহিউদ্দিন, সকালে মহি বলে ডাকে, তার সঙ্গে দেখা। অর্থাৎ এটা আরেকজন মহিউদ্দিন, বুঝছো? যেই মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছিলেন এবং অনশন ধর্মঘট পালন করছিলেন, এটা সেই মহিউদ্দিন না। ইনি হচ্ছেন ফরিদপুরের আরেকজন আওয়ামী লীগ কর্মী, যার নামও মহিউদ্দিন, যাকে কিনা সকালে মহি বলে ডাকে, তার সাথে দেখা। আমি যখন ফরিদপুরে 1946 সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলাম, তখন আমার সাথে কাজ করেছে। মহি সাইকেলে যাচ্ছিল, আমি তাকে দেখে ডাক দিলাম নাম ধরে। সে সাইকেল থেকে আমাকে দেখে এগিয়ে আসলো। আইবি নিষেধ করছিল, আমি শুনলাম না, তাকে এক ধমক দিলাম এবং মহিকে বললাম আমাদের ফরিদপুর জেলে এনেছে এবং আজ থেকে অনশন করছি, সকলকে এই খবর দিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে আইবি বা তার সাথে যারা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ছিল তাদের পাত্তাই দিলেন না বা তোয়াক্কাই করলেন না। তারপরে আচ্ছা, মন্দিরা বলছে যে হ্যাঁ আমিও তো দুইজনের কথাই বলেছিলাম। ঠিক আছে মন্দিরা, তোমার উত্তরটা ঠিক আছে। আমি তখন ভাবছিলাম যে তুমি হয়তোবা ওই যে রাজনৈতিক যে সহচর ছিলেন, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যিনি জেলে ছিলেন, সেই মহিউদ্দিনকে দুইজন বলছো কিনা, এই কারণেই আসলে একটু ছোট্ট কনফিউশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা জেল গেটে এসে দেখি জেলা সাহেব, ডেপুটি জেলা সাহেব এসে গেছেন। আমাদের তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে বললেন। তারা পূর্বেই খবর পেয়েছিলেন, জায়গাও ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে না, অন্য জায়গায়। আমরা তাড়াতাড়ি ওষুধ খেলাম পেট পরিষ্কার করবার জন্য, তারপর অনশন ধর্মঘট শুরু করলাম। 2 দিন পর অবস্থা খারাপ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাদের দুইজনেরই শরীর খারাপ, অর্থাৎ অনশনের দ্বিতীয় দিনেই দুইজনের শরীর খারাপ হয়ে গেল। এটা একটু আমরা মার্ক করে দিই। ওকে, আমাদের দুইজনেরই শরীর খারাপ। মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে। এইটা কিন্তু আমরা শব্দার্থে আগেই পড়েছি, এটা একটু রেড মার্ক করে দেই, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমি ভুগছি নানা রোগে। 4 দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো, মহা বিপদ। নাকের ভেতর দিয়ে নল পেটের মধ্যে পর্যন্ত দেয়, তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয়, একটা ছিদ্রও থাকে। সে কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের মধ্যে ঢেলে দেয়। এদের কথা হলো মরতে দেব না, অর্থাৎ রীতিমতো টর্চার করে শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিনকে তারা খাওয়ানোর চেষ্টা করতে থাকে। তারপর দেখি আমার নাকে একটা ব্যারাম। ব্যারাম মানে কি জানো? ব্যারাম মানে হচ্ছে রোগ। ব্যারাম ছিল। আরাম আছে না, আরামের বিপরীত শব্দ হচ্ছে ব্যারাম। ব্যারাম ছিল। 2-3 বার দেবার পরে ঘা হয়ে গেছে বা ক্ষত হয়ে গেছে বা ইনফেকশন হয়ে গেছে। রক্ত আসে, তার মানে ওই নলটা ঢুকালে রক্ত বের হয় এবং যন্ত্রণা পাই বা হচ্ছে তিনি কষ্ট পান। আমরা আপত্তি করতে লাগলাম। জেল কর্তৃপক্ষ নাছোড়বান্দা, তারা শুনছেই না। খুবই কষ্ট হচ্ছে, আমার 2টা নাকের ভেতরেই ঘা হয়ে গেছে। তারা হ্যান্ডকাফ বা হাতকড়া পরানোর লোকজন নিয়ে আসে। বাধা দিলে হ্যান্ডকাফ পরিয়ে জোর করে ধরে খাওয়াবে। আমাদের শরীরও খুব দুর্বল হয়ে পড়ছে। 5-6 দিন পর বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেললাম। এটাও একটু তোমাদের জন্য মার্ক করে দিই তো। আমরা ইচ্ছে করে কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতাম, কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু নাই। আমাদের ওজনও কম ছিল। নাকের মধ্যে নল দিয়ে খাওয়ানোর সময় নলটা একটু এদিক ওদিক হলেই আর উপায় থাকবে না। সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব ও জেল কর্তৃপক্ষ আমাদের কোনো অসুবিধা যাতে না হয় সেই চেষ্টাই করছিলেন। ওকে, সো তারপরে বারবার সিভিল সার্জন, অনেকেই মনোযোগ দিয়ে ক্লাস করছো না, বিভিন্ন রকম ইরিলেভেন্ট কমেন্ট করছো। ওটাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এরপরে যখন তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এই পরীক্ষাতেই তোমরা খালি হাহাকার করো যে হাই হাই আমার র্যাঙ্ক কেন 200-র মধ্যে নাই। র্যাঙ্ক 200-র মধ্যে না থাকার অন্যতম কারণ হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো না। এইটা হচ্ছে তোমাদের ভালো র্যাঙ্ক করতে না পারার কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে তোমরা এখন একটা মাত্র গল্প পড়াই, সেটার উপর 2 থেকে 3 দিন পরে তোমাদের পরীক্ষা নেই, তাতেই তোমরা পারো না। তাহলে তোমাদের এইচএসসি যদি হয়
যদি হয় আর কি, ঠিক আছে, যদি অটো প্রমোশন না দেওয়া দেয়, যদি এইচএসসি হয়, হওয়ার সম্ভাবনা অবশ্যই অনেক বেশি, কারণ 2022 সাল অনেক দূরে। সো তোমাদের এইচএসসি পরীক্ষার সময় তোমরা কী করবা এটাও তোমরা চিন্তা করো, আর এরপরে চিন্তা করো যে তোমরা অ্যাডমিশন টেস্টের সময় কী করবা। যদি তোমরা মনোযোগ দিয়ে কমেন্ট না করে এই ধরনের ইরিলেভেন্ট কমেন্ট করতে থাকো, অপ্রাসঙ্গিক কমেন্ট করতে থাকো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি, বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করছিলেন। প্রশ্ন করেছে যে সিভিল সার্জন মানে কি? সিভিল সার্জন মানে হচ্ছে একটা ডিস্ট্রিক্টে যিনি প্রধান ডাক্তার হিসেবে থাকেন, অর্থাৎ ডাক্তারদের মধ্যে যিনি সরকারি, প্রধান ডাক্তার বলতে সরকারি পদবি অনুসারে যিনি থাকেন একদম উচ্চপদস্থ, তাকে বলা হয় সিভিল সার্জন, ঠিক আছে। আচ্ছা, সো দেখা যায় যে আমাদের দেশে এখন সিভিল সার্জন হতে হলে ডাক্তারি পড়ার পরে, অর্থাৎ তোমার এমবিবিএস কমপ্লিট করার পরে তোমাকে আলাদা একটা বিসিএস পরীক্ষা দিতে হবে, যেটা ডক্টরদের জন্য আলাদা বিসিএস পরীক্ষা থাকে, যেটাকে স্পেশাল বিসিএস বলা হয়। ওই বিসিএস পরীক্ষাটা দিয়ে তুমি যদি উত্তীর্ণ হও এবং তোমার যদি ক্যাডার হিসেবে তুমি যদি গ্যাজেটেড হও, তারপরে তুমি প্রথমে তুমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিভিল সার্জন হবে, তারপর আস্তে আস্তে এভাবে প্রমোশন হতে হতে তুমি আসলে সিভিল সার্জন হতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়ছে, এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নেই, আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়ছে বুঝতে পারলাম। প্যালপিটেশন হয় ভীষণভাবে। প্যালপিটেশন মানে কি জানো? প্যালপিটেশন মানে হচ্ছে বুক ধরফর করে, মানে হার্টবিট অনেক বেড়ে যায়। এটা একটু রেড মার্ক করে দেই, এটাও অনেক সময় পরীক্ষা আসে। নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, ভাবলাম আর বেশি দিন নাই। একজন কয়েদিকে দিয়ে গোপনে কয়েক টুকরো কাগজ আনালাম, যদিও হাত কাঁপে, তথাপি তারপরেও ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। কয়টা চিঠি? 4টা চিঠি লিখলাম। আব্বার কাছে একটা, রেনুর কাছে একটা, আর 2টা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। একটু আমরা এটা আলাদা করে মনে রাখবো যে কার কার কাছে চিঠিটা গেছে। একটা হচ্ছে আব্বার কাছে, একটা হচ্ছে রেনুর কাছে, আর 2টা হচ্ছে একটা শহীদ সাহেব এবং আরেকটা ভাসানী সাহেবের কাছে। শহীদ সাহেব এবং ভাসানী সাহেব কারা এটা আমরা অলরেডি ক্লাসের শুরুতে শব্দার্থ এবং টিকা অংশে পড়ে এসেছি, তোমরা আরেকবার দেখে নিও। 2-1 দিন পরে আর লেখার শক্তিও থাকবে না। 21শে ফেব্রুয়ারি আমরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম। রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, অর্থাৎ 1952 সালের কথা বলা হচ্ছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারির কথা কিন্তু বলা হচ্ছে। কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে, রেডিওর খবর। কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে, রেডিওর খবর। ফরিদপুরে হরতাল হয়েছে, ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসেছিল, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালিদের শোষণ করা চলবে না, শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই, আরও নানা রকম স্লোগান। তোমাদের জন্য এগুলো মার্ক করে দেই যাতে পড়তে এবং মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে। আমার খুব খারাপ লাগলো, কারণ ফরিদপুর আমার জেলা। মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন? শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো। অর্থাৎ বঙ্গবন্ধু সেই রকম সময় থেকেও কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে বাইরে ছিলেন। অর্থাৎ আমাদের ক্ষেত্রে কি হয়, মনে করো আমরা যখন ফুটবল খেলতে চাই বা ক্রিকেট খেলতে চাই, তখন দর্শক সারিতে যদি আমাদের নামে চিয়ার করা হয়, তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সেই রকম একটা মুহূর্তে থেকেও তিনি মনে করছিলেন যে শুধু তার নামে কেন স্লোগান দেওয়া হচ্ছে, মহিউদ্দিনকে কেন গ্লোরিফাই করা হচ্ছে না, বা মহিউদ্দিনের কথা কেন মেনশন করা হচ্ছে না। রাতে যখন ঢাকার খবর পেলাম তখন ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম, অর্থাৎ তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। কত লোক মারা গেছে তা বলা কষ্টকর, তবে অনেক লোক গুলি খেয়ে মারা গেছে শুনেছি। 2জন পাশাপাশি বিছানায় শুয়ে আছি। ডাক্তার সাহেব আমাদের নড়াচড়া করতে নিষেধ করেছেন, কিন্তু উত্তেজনায় বা এক্সাইটমেন্টে উঠে বসলাম। অর্থাৎ শেখ মুজিবুর রহমান সেই সময়ের যে ক্রুশাল সিনারিও, সেই সময়ের যে ক্রুশাল সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কিন্তু তিনি এক্সপ্লেন করছেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এরকম একটা সময় তার আসলে জেলের বাইরে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে তার মানে কিন্তু এই না যে স্ট্র্যাটেজিকভাবে তিনি কোনো রকমভাবে পিছিয়ে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব
জেলে থাকা অবস্থায় কিন্তু এই আন্দোলন পরিচালনায় অনেকভাবেই অংশগ্রহণ করেছেন, অর্থাৎ তিনি চিঠি লিখে তার যে সহকর্মীরা, তার যে সহচররা ছিলেন তাদেরকে প্রতিনিয়ত কমিউনিকেট করে জানাচ্ছেন যে তার কন্ডিশনটা কি, এবং তিনি জানার চেষ্টা করছেন দেশের কন্ডিশনটা কি, আন্দোলনের কন্ডিশনটা কি, এবং তিনি মনে মনে কিন্তু ছক করছেন যে তিনি যদি বাইরে বেরোতে পারেন তাহলে তিনি কি করবেন, এবং তিনি সাথে সাথে এই ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান করছেন এবং প্ল্যান এক্সিকিউশনেরও চেষ্টা করছেন যে জেল থেকে বেরোনোর জন্য তার আসলে ঠিক সেই মুহূর্তে কি করা দরকার। আচ্ছা, সো তোমাদের কোনো কমেন্ট থাকলে তোমরা আমাকে লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টও কিন্তু নিয়মিত পড়ছি। তারপর দেখি 22 তারিখে সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলল। কত তারিখ? 22 তারিখ, এবং ডেটটা হচ্ছে তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি 22 তারিখ, এবং ডেটটা হচ্ছে 1952 সাল, অর্থাৎ ইতোমধ্যে কিন্তু আমরা জেনেছি। কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলেই স্লোগান দেয়, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাস্তায় বেড়ায় আর স্লোগান দেয়, অর্থাৎ এইখানে একটা যে সর্বাত্মক অংশগ্রহণ, অর্থাৎ সর্বস্তরের জনগণ যে এই আন্দোলনটাতে অংশগ্রহণ করেছিল তারই কিন্তু একটা প্রতিরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। 22 তারিখে খবরের কাগজ এলো, কিছু কিছু খবর পেলাম। মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করলো। অপরিণামদর্শিতা মানে কি জানো? একটু মার্ক করে দিই, তারপরে মিনিংটা বলছি। আচ্ছা, অপরিণামদর্শিতা মানে হচ্ছে যারা পরিণাম বোঝে না, অর্থাৎ তুমি একটা কাজ করলা, এই যে তুমি আজকে ক্লাসে ঠিকমতো পড়ালেখা না করে অহেতুক কমেন্ট করছো, এটার পরিণাম হচ্ছে তুমি পরীক্ষায় এই ছোট্ট সামনে যে ছোট্ট পরীক্ষাটা হবে সেটা খারাপ করবা। সো তারপরেও তুমি যদি সেটা থেকে কোনো কিছু শিক্ষা না নাও, তুমি যদি একই রকম কার্যক্রম চালিয়ে যেতে থাকো, তাহলে যেটা হবে যে তুমি পরবর্তীতে তোমার যে বড় বড় পরীক্ষাগুলো আছে, ছোট ছোট পরীক্ষায় যে ভালো করতে পারে না, সে বড় বড় পরীক্ষায় তো বড় বড় ধরা খাবে, তাই না? সো তুমি তোমার বড় বড় পরীক্ষাগুলো খারাপ করবে, এটা হচ্ছে তোমার কনসিকুয়েন্স বা ফলাফল। তো অপরিণাম দোষিতা মানে হচ্ছে তুমি যদি এখন আজকে সময় দাঁড়িয়ে তোমার 2022 সালের এইচএসসি পরীক্ষা কিংবা তার পরবর্তীতে তোমার অ্যাডমিশন টেস্টের সিচুয়েশনটা অনুধাবন করতে না পারো, পরিণামটা বা তোমার ফলাফলটা বুঝতে না পারো, তাহলেই তোমাকে বলা হবে অপরিণামদর্শী, বুঝছো? তো বলা হচ্ছে এই মুসলিম লীগ সরকার খুবই অপরিণামদর্শিতার একটা কাজ করেছে। কারণ তারা কি করেছে? তারা মাতৃভাষার জন্য যারা আন্দোলন করছিল তাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এরপরে মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই। জনাব নুরুল আমিন সাহেব, অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী, তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিল, তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দেই, মুখ্যমন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী টাইপের, বুঝছো? তখনকার যিনি প্রধানমন্ত্রী থাকতেন তাকেই মুখ্যমন্ত্রী বলা হতো। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না যে আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, অর্থাৎ এই যে ব্যুরোক্রেটিক ডিসিশনটা, এই ব্যুরোক্রেটিক ডিসিশনের জন্য তিনি আসলে এই ডিসিশনটার যে ফলাফলটা বা কনসিকুয়েন্সটা, সেই কনসিকুয়েন্সটাই বুঝতে পারলেন না। গুলি হলো মেডিকেল কলেজ হোস্টেল এরিয়ার ভেতরে, রাস্তায়ও নয়, অর্থাৎ একেবারে ভিতরে ঢুকেও কিন্তু গুলি করা হয় ছাত্রদের ওপর, অর্থাৎ এই যারা আন্দোলন করছিল সেই আন্দোলনকারীদের ওপর। 144 ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেফতার করলেই তো চলতো, অর্থাৎ শেখ মুজিবুর রহমান যদি ক্ষমতায় থাকতেন তাহলে তিনি এই আন্দোলনটাকে কিভাবে এনকাউন্টার করতেন, অর্থাৎ তিনি কিন্তু সেটাও চিন্তা করছেন যে এইরকম একটা সিচুয়েশনে 144 ধারা যদি ভঙ্গ করা হয় তাহলে 144 ধারা ভঙ্গ করলে অবশ্যই গুলি করার একটা বিধান আছে, অর্থাৎ দেখা মাত্রই গুলির কারফিউর একটা নির্দেশনা থাকে, কিন্তু তারপরেও হিউম্যান কনসিডারেশন বলে একটা ব্যাপার থাকে, অর্থাৎ এটা কিন্তু খুবই এক্সট্রিম একটা সিনারিও গুলি চালানো, অর্থাৎ যখন কিনা জানমালের কোনো ক্ষতি না করা হয় অথবা সরকারি বাহিনীর উপর যখন কিনা আক্রমণ করা না হয়, কোনো ধরনের ভায়োলেন্ট বা ভিন্ডিকটিভ আচরণ করা না হয়, তখন কিন্তু সহজে পুলিশের গুলি চালানোর কথা না। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন তিনি আন্দোলন যে কোনো মূল্যে দমাতে চেয়েছিলেন, এ কারণেই তিনি পুলিশকে নির্দেশ করেছিলেন যে দেখা মাত্রই গুলি করতে, এবং পুলিশও বলাই বাহুল্য তার সেই যে আদেশটি, সে আদেশটি পালন করেছিল। এই কারণে 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে বাঙালিকে রক্ত দিতে হয়েছিল। আমি ভাবলাম দেখবো কিনা জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নাই। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এই লাইনটা তোমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট, এটার থেকে অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে, এটা একটু তোমাদের জন্য আলাদা করে মার্ক করে দেই, ঠিক আছে? ওকে,
মানুষের যখন পতন আসে তখন পদে পদে বা প্রতিটা স্টেপে স্টেপে সে ভুল করতে থাকে। অর্থাৎ নুরুল আমিনের কথাই বলা হচ্ছে যে পাকিস্তানি শাসকের যে মুসলিম লীগ নেতা, তারা যেহেতু তাদের ক্ষমতাটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ এইখান থেকে তাদের পতনটা যেহেতু সুনিশ্চিত, তারা কিন্তু পদে পদে ভুল করছে। তারা বুঝতেও পারছে না যে তারা কতটা ভুল করে করে এগুচ্ছে। ঠিক আছে, ওকে। তারপরে অনেকেই ছুটি চাচ্ছ। ওকে, 1 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পেরেছি। আর অল্প একটু পড়াবো, তারপরেই তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। খবরের কাগজে দেখলাম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ এমএলএ, খয়রাত হোসেন এমএলএ, খান সাহেব ওসমানী আলী এমএলএ এবং মোহাম্মদ আবুল হোসেন ও খন্দকার মোশতাক আহমেদ সহ শত শত ছাত্র ও কর্মীকে গ্রেফতার করেছে পাকিস্তানি শাসকরা। মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের ইম্পর্টেন্ট অবজেক্টিভ পড়তে সুবিধা হয়। ঠিক আছে, 1-2 দিন পরে দেখলাম কয়েকজন প্রফেসর, মৌলানা ভাসানী, শামসুল হক সাহেব ও বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে। ঠিক আছে, ওকে, এটাও তোমাদের জন্য আমি একটু মার্ক করে দিচ্ছি। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়ির ভেতরে ঢুকে ভীষণ মারপিট করেছে। বৃদ্ধ খান সাহেব ও তার ছেলেমেয়েদের উপর অকথ্য, অকথ্য মানে কি জানো? অকথ্য মানে হচ্ছে যেটা বলে প্রকাশ করার মতো না, অর্থাৎ বলার মতো না। অকথ্য, অ শব্দটার এই যে অপ্রত্যয়টা আছে, এটার অ যে উপসর্গটা আছে, এটার মানে হচ্ছে না, আর কথ্য মানে হচ্ছে বলা, অর্থাৎ যেটা বলার মতো না। এই ধরনের অত্যাচার করা হয়েছে। সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। ত্রাস শব্দটার সাথে হচ্ছে সন্ত্রাস এই শব্দটা জড়িত। আমি যদি সন্ত্রাস লিখি তাহলে তোমরা বুঝবে যে সন্ত্রাস বলতে মানে হচ্ছে এক ধরনের ভীতি কায়েম করা হয়েছে। ঠিক আছে, সো সন্ত্রাস এটা যখন কায়েম করা হয় তখন হচ্ছে ব্যাপারটা ইলিগাল, আর যখন সরকার কোনো কিছু করে তখন সেটাকে বলা হচ্ছে ত্রাস, অর্থাৎ একটা ভীতি সঞ্চার করা হয়েছে। তোমরা কি জানো যে একটা দেশের গভর্নমেন্ট সে কিন্তু একটা লিগ্যাল গডফাদারের মতো কাজ করতে পারে? অর্থাৎ একটা দেশের গভর্নমেন্ট চাইলে কাউকে মৃত্যুদণ্ড দিতে পারে, কাউকে চাইলে সে কোনো ধরনের শাস্তি দিতে পারে, এবং সবসময় চাইলে কিন্তু সেটাকে রেজিস্ট করা যায় না। এটার অনেক থিওরি আছে। আমি যদি কখনো তোমাদের জেনারেল নলেজ পড়ি, তোমাদেরকে যখন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়াবো তখন তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, সো ত্রাস মানে হচ্ছে ভীতি। আপাতত এতটুকু বোঝাই তোমাদের এই ক্লাসের জন্য যথেষ্ট। সো আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় এখন আর জেলখানার বাইরে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আশঙ্কা প্রকাশ করছেন জেলে বসেই। ঠিক আছে, তারপরে আমাদের অবস্থা এমন পর্যায়ে এসেছে যে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তি ছায়ায় চিরদিনের জন্য স্থান পেতে পারি। অর্থাৎ এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সেই মুহূর্তে দেখছেন, সেটা হচ্ছে মৃত্যু। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে 5 থেকে 7 বার আমাদেরকে দেখতে আসেন, অর্থাৎ তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছিলেন শেখ মুজিবুর রহমানের সাথে কোঅপারেট করার জন্য বা তাকে সেবা করার জন্য। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব যেহেতু একেবারেই ডিটারমাইন্ড ছিলেন যে তিনি কোনো কিছুই খাবেন না এবং যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হবে না তিনি অনশন ধর্মঘট চালিয়ে যাবেন, এ কারণেই তিনি কিন্তু কোনো কিছু খাচ্ছিলেন না এবং তার যে ফিজিক্যাল কন্ডিশন সেটা ক্রমশই ডিটেরিয়েট করছিল বা ক্রমশই তার অবস্থার অবনতি হচ্ছিল। তিনি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, এটা তিনি নিজেও বুঝতে পারছিলেন। 25 তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করছিলেন, হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। অর্থাৎ তিনিও বুঝতে পারছেন, সিভিল সার্জন সাহেবও বুঝতে পারছেন যে এইভাবে যদি চলতে থাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যদি না খেয়ে এভাবে দিনাতিপাত করতে থাকে তাহলে তিনি আর খুব বেশি দিন বাঁচবেন না, অর্থাৎ তার মৃত্যু একেবারেই ঘনিয়ে এসেছে। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে। কিছু সময় পরে আবার ফিরে এসে বললেন, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। অর্থাৎ সিভিল সার্জন সাহেব তার যে শেষ সান্ত্বনা বা তার পক্ষ থেকে শেষ যা করার সেটা করার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে অনেক বলেকেও, অর্থাৎ ফিজিক্যাল কন্ডিশনের কথা বলেও যেহেতু বোঝাতে পারেন নাই বা কনভিন্স করতে পারেন নাই, তাই তিনি এইভাবেই তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, এভাবে তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন যাতে শেখ মুজিবুর রহমান সাহেব কিছু খান এবং খাওয়ার ফলে যাতে তার যে শারীরিক অবস্থাটা সেই শারীরিক অবস্থাটার একটু উন্নতি হয়, অর্থাৎ তিনি যাতে তার এই যে অনশনটা সেই অনশন থেকে বেরিয়ে আসেন। ঠিক আছে, তারপরে আমার কথা বলতে কষ্ট হয়, আস্তে আস্তে বললাম। অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না।
দেশ ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্যই জীবন দিতে পারলাম, এই শান্তি। অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেব সেই মুহূর্তে দাঁড়িয়ে আসলে তার ব্যক্তিগত কোনো স্বার্থচরিতার্থের কথা আর ভাবছেনই না, অর্থাৎ ইন্ডিভিজুয়ালিস্টিক কোনো চিন্তার মধ্যেই তিনি আর নাই। তিনি চিন্তা করছেন তার মৃত্যুর বিনিময়ে হলেও তার দেশ স্বাধীন হবে, এবং তিনি যে আদর্শের জন্য সারা জীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যে অন্যায়ের বিরুদ্ধে তার সর্বাত্মক প্রচেষ্টা ছিল, সেই অন্যায়ের বিরুদ্ধে তার এই প্রচেষ্টাটা তিনি না থাকলেও তার যারা অন্যান্য সহকর্মীরা রয়েছে, তার যারা সহচর রয়েছে, অর্থাৎ তার যারা ফলোয়ার রয়েছে, অনুগত অনুসারীরা রয়েছে, তারা কাজটা চালিয়ে নিয়ে যাবে। তারপরে ডেপুটি জেলার সাহেব বললেন, কাউকে খবর দিতে হবে কিনা, আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়? আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন? অর্থাৎ একেবারে শেষ ইচ্ছা কি জানতে চাওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের কাছে, অর্থাৎ তার একদম শেষ সময় চলছে মৃত্যুর আগে। শেখ মুজিবুর রহমান বললেন, দরকার নাই, আর তাদের কষ্ট দিতে চাই না। আমি আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ্যই আসছিল। হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। একজন কয়েদি ছিল, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো, মাঝে মাঝেই ঠান্ডা হয়ে যাচ্ছিল। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বডি, সে বডি আসলে খাবারের অভাবে আর রেসপন্স করছিল না, অর্থাৎ তার অনশনের কারণে তার ফিজিক্যাল কন্ডিশন ক্রমশই খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া ছুটি চাই, ছুটি তো দিব, সেটা নিয়ে এত এত অস্থিরতার কি আছে? ওকে, আমি একটু দেখি তোমাদের এই যে টোটাল ক্লাসটা, সেটার আর কয়টা স্লাইড বাকি আছে তোমাদেরকে আমি দেখাই। ঠিক আছে, আমি এখন 28 নম্বর স্লাইডে আছি, তো তোমাদের জন্য স্লাইড আছে টোটাল 73টা, 73টা স্লাইড। সো তোমরা যদি আজকে ছুটি চাও 28টা স্লাইডের পরে, তাহলে হচ্ছে তোমাদের আরও 2টা ক্লাস নিতে হবে। তোমরা যদি আরও 2টা ক্লাস করতে চাও, তাহলে আমি আজকে তোমাদেরকে ছুটি দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তোমরা কমেন্টে লিখে জানো, ততক্ষণ পর্যন্ত আমি আরেকটু পড়াই, আরেকটু আগাই। মহিউদ্দিনের অবস্থাও ভালো না, কারণ প্লুরিসিস, এই যে তার বক্ষব্যাধি, সেটা আবার আক্রমণ করে বসেছে। আমার চিঠি চারখানা একজন কর্মচারীকে ডেকে তার কাছে দিয়ে বললাম, আমার মৃত্যুর পর চিঠি চারখানা ফরিদপুরে আমার এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান চাচ্ছেন না যে তার মৃত্যুর আগে চিঠিগুলো পৌঁছাক, কারণ হচ্ছে তিনি তার মৃত্যুর পরে তার কন্ডিশন কী হবে এই ব্যাপারে, বা কী কী করতে হবে তার মৃত্যুর পরে, এই ব্যাপারগুলো নিয়ে দিক নির্দেশনা দিয়েই মূলত তার চিঠিগুলো লিখেছেন। এই কারণেই তিনি চাচ্ছেন না যে মৃত্যুর আগেই চিঠিগুলো পৌঁছাক, বরং তিনি এই নির্দেশ দিলেন যে তার মৃত্যুর পর যাতে চিঠিগুলো তার আত্মীয়ের কাছে পৌঁছে দেওয়া হয়, যাতে তার আত্মীয় তার চিঠিগুলো ডিস্ট্রিবিউট করে দিতে পারে বা বিলি করে দিতে পারে। তিনি কথা দিলেন, আমি তার কাছ থেকে ওয়াদা নিলাম বা কমিটমেন্ট নিলাম। বারবার আব্বা, মা, ভাই বোনদের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে। রেনুর দশা কি হবে? অর্থাৎ তিনি তার সহধর্মিনীর কথা ভাবছেন। তার তো কেউ নাই দুনিয়ায়, ছোট ছেলে মেয়ে দুইটার অবস্থাই বা কী হবে? তবে আমার আব্বা ও ছোট ভাই ওদের ফেলবে না, এ বিশ্বাস আমার ছিল। চিন্তা শক্তিও হারিয়ে ফেলছিলাম। হাসিনা, এখানে শেখ হাসিনার কথা বলা হচ্ছে, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। কামালের কথা বলা হচ্ছে, যিনি শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র ছিল, অর্থাৎ সবচেয়ে বড় ছেলে ছিলেন। তাকে একবার দেখতে পারলাম না, বাড়িতে কেউ খবর পায় নাই, যে পেলে নিশ্চয়ই আসতো। অর্থাৎ এখনো পর্যন্ত বাড়িতে যে খবর পাঠানো যায় নাই, এটা তিনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তারপরে ওকে, সো তারপরে মহিউদ্দিন ও আমি পাশাপাশি 2টা খাট পেতে নিয়েছিলাম, একজন আরেকজনের হাত ধরে শুয়ে থাকতাম। দুজনেই চুপচাপ পড়ে থাকি। আমার বুকে ব্যথা শুরু হয়েছে। সিভিল সার্জন সাহেবের কোনো সময় অসময় ছিল না, আসছেন দেখছেন চলে যাচ্ছেন, অর্থাৎ তিনি প্রতিনিয়তই আপডেট নিচ্ছেন। 27 তারিখ দিনের বেলা আমার অবস্থা আরও খারাপ হয়ে পড়ল, বোধহয় আর 2-1 দিন বাঁচতে পারি। আচ্ছা, 27 তারিখটাও তোমাদের জন্য মার্ক করে দেই, যাতে করে তোমাদের অবজেক্টিভে আসলে তোমরা পারো। ঠিক আছে, তোমরা যেহেতু কমেন্টে অনেকে বলছো যে 2টা ক্লাস এটা শেষ করতে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত আমরা শেষ করতে পারি। আমরা হচ্ছে মনে রাখবো যে আমরা এই ক্লাসে পড়েছে হচ্ছে 27 তারিখ দিনের বেলা আমার অবস্থা আরও খারাপ হয়ে পড়লো, বোধহয় আর 2-1 দিন বাঁচতে পারি। আজকে ক্লাসটা এ পর্যন্তই পড়ালাম। তোমাদেরকে আমি ফিডব্যাক ফর্ম দিব, তোমরা সেখানে লিখে জানতে পারো আজকে ক্লাসের ফিডব্যাক কি, কোন জায়গাটা নিয়ে আমরা আরও কাজ করতে পারি, অর্থাৎ আমাদের ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসের জায়গা আছে কোথায়, কোন জায়গাটা ভালো লাগে নাই, সেটা নিয়ে আমরা অবশ্যই কাজ করব। একটু আমাকে কমেন্টেও লিখে জানাতে পারো যে আজকে ক্লাসটা কেমন লেগেছে। তোমাদের জন্য সামনের ক্লাসে অনেকগুলো কোশ্চেন আছে অলরেডি, যেটা তোমাদের জন্য খুবই কাজে লাগবে। এখানে অনেকগুলো কোশ্চেন তোমাদের জন্য অলরেডি দেওয়া আছে,
আমি কোশ্চেনগুলো যখন সলভ করব তখন আমরা স্কোর কাউন্টও করতে পারবো যে কে কত আমরা পেলাম। সো একটু কমেন্টে লিখে জানাও আজকের ক্লাসটা কেমন লাগলো। আমরা আজকের ক্লাসটা এখানেই ফর্মালি শেষ করতে পারি, একটু কমেন্টে দেখি। আর টাইমিং নিয়ে যদি কারো কোনো কনসার্ন থাকে, যেহেতু তোমাদের অনেকেরই কলেজের ক্লাস থাকে, পরীক্ষা থাকে, অনেক কিছু থাকে, যদি অন্য কোনো টাইমে ক্লাস নিলে তোমাদের জন্য ভালো হয় সেটাও তোমরা আমাকে লিখে জানাতে পারো। আর হচ্ছে আরেকটা ব্যাপার, তোমরা পরীক্ষার ব্যাপারে অনেকগুলো কনসার্ন জানিয়েছিলে যে ভাইয়া 27-এ 26 পেয়েছি, র্যাঙ্কিংয়ে কেন নাম নাই, অনেকে তো 26 পেয়ে র্যাঙ্কিংয়ে নাম আসছে, আমার কেন আসে নাই। এটার দুইটা রিজন হতে পারে। রিজন নাম্বার 1, তোমাদের পরীক্ষার যে টাইমটা দেওয়া হয়, অর্থাৎ 10টা থেকে 11টা কিংবা 10:30টা থেকে 11টা, যে টাইমটা তোমাদের দেওয়া হয় পরীক্ষার আগেই টাইমটা বলে দেওয়া হয়, এই টাইমটা তোমরা দেখবা। যদি টাইমের পরে তোমরা কখনো পরীক্ষা দাও, সেই সময় তোমাদের সে স্কোরটা ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে আমরা মেইলে পাঠিয়ে দেবো, কিন্তু সেটা র্যাঙ্কিংয়ে ইনপুট দেওয়া হবে না। কারণ হচ্ছে অবভিয়াসলি 10টা থেকে যারা পরীক্ষা দিচ্ছে তা এরপরে যদি অন্য কেউ পরীক্ষা দেয়, অবভিয়াসলি সেই প্রশ্নটা দেখে দেখে পরবর্তীতে উত্তর দেওয়া সম্ভব। এই কারণে হচ্ছে এই সুযোগটা তোমাদেরকে আমরা দিচ্ছি না। তারপরেও চিটিং যে করা যায় না তা না, আমি যদি পরীক্ষাটা দিতাম, আমি প্রত্যেকটা পরীক্ষা 30-30 পাইতাম, এটা তোমাদেরকে লিখে দিতে পারি। কিন্তু এই চিটিংগুলো তোমাদেরকে অবভিয়াসলি আমি শিখাবো না, আগে পড়ালেখা শেষ করাই, তারপরে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারি যে এইচএসসিতে কীভাবে কী সিস্টেম দিতে হয়। আরেকটা রিজন হচ্ছে তোমাদের টাইম ডিউরেশনটা, অর্থাৎ তুমিও 25 পেলা, তোমার আরেকজন বন্ধু 25 পেলো, কিন্তু তোমার একজন বন্ধু 10 মিনিটে পরীক্ষা কমপ্লিট করলো, আর তোমার যদি 15 মিনিট লাগে, তাহলে র্যাঙ্কিংয়ে অবভিয়াসলি আমাদের সিস্টেম অনুযায়ী যে কম সময় পরীক্ষাটা দিয়েছে সে এগিয়ে থাকবে। এই কারণে আফসোস করার বা হতাশ হওয়ার কিছু নাই, এখানে এভরি সেকেন্ড ম্যাটার্স। এই কারণেই তোমাদের এই পরীক্ষার টাইম কনস্ট্রেন্টটাও আমরা দিয়েছি। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করি, পরের ক্লাসের জন্য আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, টাটা।